নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ঋতুপর্ণ ঘোষ। এখন গতকাল ছিল 30শে মে, ঋতুপর্ণের মৃত্যুদিন। ওই দিন কোনো কারণে কিছু বলা হয়নি ঋতুপর্ণ সম্বন্ধে, তাই আজকেই বলছি। ঋতুপর্ণ মারা যান 2013 সালের 30শে মে। তাও নয় নয় করে 13 বছর হলো ঋতুপর্ণ চলে গেছে। কিন্তু তিনি বাংলা সিনেমায় যে ছাপ রেখে গেছেন তাকে তো অস্বীকার করা যাবে না। আমি ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে আলোচনা করার আগে ব্যক্তি ঋতুপর্ণ নিয়ে কিছু কথা বলতে চাই। তার কারণ কি সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হলো, আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য চলচ্চিত্রবিদ্যা বা ফিল্ম স্টাডিজ পাশ করেছি, তখন একবার নন্দনে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে দেখা হয়েছিল। না, কোনো কথা বা আলোচনা হয়নি। তখন ঋতুপর্ণ ঘোষ নীল রঙের একটি জিন্সের প্যান্ট এবং ওই রঙেরই একটি টি শার্ট পরেছিলেন, এবং এক মাথা কোমড়া কোমড়া চুল এবং চশমার ফাঁকে একটি বুদ্ধিদীপ্ত চোখ আমার নজর এসেছিল। আর যেটা পরে ঋতুপর্ণ ঘোষের বিভিন্ন কথাবার্তা বা সিনেমা দেখে আমার মনে হয়েছে, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, মেধাদীপ্ত একজন পুরুষ, এবং তার কথাবার্তার মধ্যে এক ধরনের পৌরুষও ছিল। কেন বলছি সে কথা? তার কারণ, ঋতুপর্ণ ঘোষ যখন কোনো টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছেন, কথা বলেছেন বা কোনো অনুষ্ঠানে কথা বলেছেন, তখন তার কথাবার্তার মধ্যে যে জ্ঞানের গভীরতা, হ্যাঁ, সেটা রবীন্দ্রনাথই হোক, সত্যজিৎ রায় হোক, বা চলচ্চিত্র বিষয়ে হোক, আরো নানা রকম বিষয়ে হোক, সেটা আমরা লক্ষ্য করেছি। সেই জ্ঞানের গভীরতা ছাড়াও তার যে কথাবার্তার মধ্যে বা সামগ্রিকভাবে যে পৌরুষ ছিল, সেটা একবার দেখা গেল যে আমাদের মিরাক্কেলের মিরাক্কেলেই নানাভাবে ঋতুপর্ণ ঘোষকে ব্যঙ্গ করতেন বা ভেঙাতেন। একবার ঋতুপর্ণ তার নিজের শোতে মীরকে ডেকে আনেন এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় মীরকে বলেন যে, দেখো, তুমি আমাকে ব্যঙ্গ করছো মানে আমার কমিউনিটিকে ব্যঙ্গ করছো। তাই এটা করে তুমি 2 পয়সা রোজগার করতে পারো, কিন্তু এটা ঠিক নয়। এবং ওই শোতে মীরের মতো ওরকম বাচাল একজন মানুষকে যেভাবে উনি চুপ করিয়ে রেখেছিলেন, সেটা আমাকে আজও ভাবায়। এরপর যেটা বলা যায় যে ঋতুপর্ণ ঘোষ তো অকালে প্রয়াত হলেন। তার এই বিদায় গ্রহণ প্রত্যাশিত ছিল না। তার প্রয়াণে নাগরিক সমাজ ও মধ্যবিত্ত যে নিজেকে অভাবগ্রস্ত বলে মনে করেছে, ঋতুপর্ণ যে প্রকৃতই একটি অনুপস্থিতি, তা তার শেষ যাত্রার মিডিয়া প্রচার ও জনসমাগম দেখেই অনুমান করা যায়। একজন অনতি প্রৌঢ়, অর্থাৎ ঋতুপর্ণ ঘোষ মারা যান 49 বছর বয়সে। একজন অনতি প্রৌঢ়ের হঠাৎ থেমে যাওয়া যে কোনো সময়েই বিষণ্ণতা ডেকে আনে। উপরন্তু ঋতুপর্ণ বাঙালি মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষার সঙ্গে অসামান্য গাঁটছড়া বাঁধতে পেরেছিলেন। যে সময় তিনি চলচ্চিত্রের আঙিনাতে প্রবেশ করেন, সেই 90-এর দশকে মধ্যবিত্ত পুরো সমাজ নিজেকে উদারীকরণের সুযোগে সংগঠিত করেছিল। 19 এপ্রিল 1994 সালে মুক্তিপ্রাপ্ত ছবি তার কাছে আরামপ্রদ অবসর বিনোদন বলে মনে হয়েছিল, অর্থাৎ এই মধ্যবিত্তদের কাছে। আসলে 70-এর দশকের পর থেকেই ভদ্রতা ক্রমশ টালিগঞ্জ স্টুডিও থেকে লুপ্ত হয়ে যাচ্ছিল। ঋতুপর্ণ আবার এমন গল্পের কথক হয়ে উঠলেন
যা শোনার বা দেখার জন্য সবান্ধব বা সস্ত্রীক উপস্থিতি বিড়ম্বনার কারণ হয়ে ওঠেনি। সেদিক থেকে দেখলে বাংলা ছবির মূল ধারায় তিনি নিকটাত্মীয়। নিউ থিয়েটার্সের যুগ থেকে বাংলা ছবি গল্প বলা, বিশেষ করে সাহিত্য নির্ভর গল্প বলার অভ্যেস চালু করে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলা অত্যন্ত জরুরি, সেটা হলো এই যে বিদগ্ধ বাঙালি সমাজের অনেকেই মনে করেছেন সত্যজিৎ রায়ের যোগ্যতম উত্তরসূরি হয়ে উঠছিলেন ঋতুপর্ণ ঘোষ। কথাটা আংশিক সত্য হলেও পুরোপুরি সত্যি নয়। কেন নয়? তার কারণ সত্যজিৎ রায় তার ছবিতে গল্প বলার ধরনের সঙ্গে ঋতুপর্ণ ঘোষের গল্প বলার ধরনের অনেকটা মিল হয়তো আছে। এই মিলটুকু বাদ দিলে, যে কারণে সত্যজিৎ তার প্রথম ছবি থেকে আন্তর্জাতিক হয়ে উঠলেন, অর্থাৎ আমি পথের পাঁচালীর কথা বলছি, কারণ পথের পাঁচালী কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্টারি প্রাইজ পেয়েছিল। অর্থাৎ সেই গল্প বলা ছাড়া সত্যজিৎ রায়ের ছবিতে আরো অন্য কিছু ছিল। সেই কারণেই 1960 সালে এদেশে ঋত্বিক কুমার ঘটক ও ফ্রান্সের জঁ-লুক গদার্ড প্রায় একই সঙ্গে বলেছিলেন যে সিনেমাতে বিষয়ের যুগ শেষ হয়ে গেছে, এসেছে বক্তব্যের যুগ। এক অদ্ভুত সমাপতন, যেখানে সত্যজিতের ছবি ডিসকোর্স থেকে মেটা ডিসকোর্সের স্তরে উন্নীত হয়। অর্থাৎ গল্প একটা থাকে, কিন্তু গল্পের অতিরিক্ত আরো অনেক কিছু থাকে যেগুলো দর্শককে ভাবায়, সেগুলো নিয়েও চর্চা চলে। শুধু গল্প নয়, সত্যজিতের ছবিতে আর কি থাকে? সমাজ, সংস্কৃতি, সমকালীন রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তি মানুষ, সবকিছু নিয়েই যা তার নিজস্ব মত, তাকে তিনি নির্দ্বিধায় ছবির মাধ্যমে প্রকাশ করেন। সেখানে ঋতুপর্ণ ঘোষ অর্ধেক আকাশে আটকে পড়লেন। অর্ধেক আকাশে আটকে পড়লেন মানে তিনি খুব বেশি করে নারীদের সমস্যা নিয়ে ভাবিত হয়ে পড়লেন। তার 19 এপ্রিল থেকে শেষ ছবি পর্যন্ত তিনি তার ছবিতে কেবলই নারীদের সমস্যা নিয়ে ভাবিত হতে থাকলেন। দৃশ্যের সে আহ্লাদ তিনি দর্শককে উপহার দিতে চান, যেমন চিত্রঙ্গদা একজন যৌবনের প্রান্তে বর্ষীয়সী রূপসীকে বর্ণনা করার অনুপমকে উপভোগ করেন। এমনকি দহন নামের যে ছবিটিতে তিনি নিষ্ঠুরতার কাছাকাছি পৌঁছেছিলেন, সেখানেও আমরা সবিস্ময়ে লক্ষ্য করি যে অন্তর্ভুক্ত হওয়াই তার মূল অন্বিষ্ট। হানাদারি, যেটা সত্যজিৎ রায়ের অনেক ছবিতে ছিল, সেটা ঋতুপর্ণের রাশিচক্রে ছিল না। আর এই জন্যই বলা যায় ঋতুপর্ণ ঘোষ দ্রুত মিডিয়ার উপাচার পেলেন, জনতা তাকে পথ ছেড়ে দিল। তিনি যে একটি প্রতিভা, এ বিষয়ে কারো কোনো সংশয় রইল না। সত্যজিৎ রায়কে অপরাজিতর পরেও কতটা শিল্পী সে বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। ঋত্বিক তো আমৃত্যু প্রত্যাখ্যাত হয়েছেন। বারিন শাহ মৃণাল সেনকে বাঙালি কতটা মেনে নিয়েছে তা অনিশ্চিত। রাজেন তরফদার, অজয় গড়, এমনকি তপন সিংহকেও দর্শককে জয় করেছেন, কিন্তু সেই জয় পতাকা ছিদ্রযুক্ত, তাতে সংশয় চিহ্ন আছে। ঋতুপর্ণ ঘোষ চলচ্চিত্রকার হিসাবে অবলীলাক্রমে আপাত নিষিদ্ধ একটি কার্যক্রমকে কি করে যেন মূলধারার সঙ্গে সংযুক্ত করলেন। এখানেই বলা যেতে পারে ঋতুপর্ণ ঘোষের রহস্য। তিনি আসলে আখ্যান রচয়িতা, অর্থাৎ গল্প সুকথকও বটে, কিন্তু কোনো সময়ই অনুসন্ধানী নন, যেটা সত্যজিৎ রায় ছিলেন। সত্যজিতের সঙ্গে ঋতুপর্ণের তুলনা করা হয়ে থাকে, কিন্তু আমার মনে হয় এই তুলনাটা অত্যন্ত অপ্রাসঙ্গিক। কারণ সত্যজিতের মতো অসামান্য পরীক্ষা নিরীক্ষা ফর্ম নিয়ে তো তিনি করেননি, বিষয়ের দিক থেকেও নয়। 70 দশকের ছবিগুলিতে
নারীত্বে ক্রমাগত উদ্ভাসিত হচ্ছিলেন তিনি। ব্যাকরণগত অর্থে ঋতুপর্ণ সুপুরুষ নন, কিন্তু সুদর্শন। আর নারীর নিজস্ব কামনা তিনি গল্পের পর গল্পে বলে যাচ্ছিলেন। শুদ্ধ পুরুষ হিসাবে এই গল্প বলা অত্যন্ত বিপজ্জনক। এমনকি নন্দন তত্ত্বের অনুগামীরা মেলোড্রামার আজকে মুখ ফেরাতে পারেন না। তবে ঋতুপর্ণ আত্মপক্ষের বিবৃতি যা যেভাবে দিচ্ছিলেন, সেই কারণেই হয়তো তার ছবি আকর্ষণ হারায়। তার প্রথম ছবি হীরার আংটি মুক্তি পেয়েছিল 1992 সালে। প্রথম চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষের গভীরতা আমাদের অবাক করে। সেই বনদে বাড়ি, চণ্ডী মণ্ডপ, বড় উঠান, দামি কাঠের পালঙ্ক এক পুরাতন বাঙালিয়ানা ও আভিজাত্যের রূপ ফুটিয়ে তোলে। তার ছবিতে বৈঠকখানা ও সভাকক্ষের মধ্যে তফাৎ বোঝা যেত, এবং শয়নকক্ষ মাত্রই রমণ কক্ষ হয়ে উঠত। বাংলা চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র নতুন এক ধারা সৃষ্টি করেছিল, একথা মানতেই হবে। আমাদের প্রাত্যহিক জীবনে বাস্তবিক সম্পর্ক, সম্পর্কের পিছুটান, জটিলতা, চিরন্তন বাস্তবতা, নিষিদ্ধ প্রেম, উচ্ছ্বাস সবকিছুই ছিল ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র নির্মাণের উপজীব্য। আমি আগেই বলেছি তিনি মাত্র 49 বছর বয়সে মারা যান। এই মাত্র 49 বছরের জীবনে ঋতুপর্ণ ঘোষের, আরো সংক্ষেপে বললে 20 বছরের যে চলচ্চিত্র জীবন, এই ক্ষুদ্র চলচ্চিত্র জীবনে তিনি বেশ কিছু ছবি তৈরি করেছেন, প্রায় 19টির মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। বা তার মধ্যে অনেকগুলি চলচ্চিত্র জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে, বিদেশেও সম্মানিত হয়েছে। অর্থাৎ এই 19টির মধ্যে 12টি ছবি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে। এসব ক্ষেত্রে তার বিজ্ঞাপন সংস্থাতে দীর্ঘদিন এর কাজ অনেকখানি সুফল এনে দিয়েছে। সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন জীবনের নানা ওঠাপড়ায় যেন গায়ে না লাগে, এটি ঋতুপর্ণ ঘোষেরই জিঙ্গল, এবং এই অ্যাড ফিল্মটি ঋতুপর্ণ ঘোষ করেছিলেন। হ্যাঁ, তার নির্মিত একের পর এক গল্প, প্রধানত নিখুঁত চলচ্চিত্র। অন্যান্য পরিচালনার অনন্য যে পরিচালনার গুণে এবং মুন্সিয়ানার সাহায্যে আবার কেবল অনেকদিন পরে বাংলা চলচ্চিত্র একটি সোনালী অধ্যায় শুরু হয়েছিল ঋতুপর্ণ ঘোষের মাধ্যমে, একথা বলা যেতেই পারে। তিনি প্রয়াত হয়েছেন অনেকদিন হলো, তবু আজও চলচ্চিত্রপ্রেমী ও সাধারণ মানুষের মনে তার উজ্জ্বল উপস্থিতি। এও কিন্তু কম কথা নয়। শুধু জন্মদিন বা মৃত্যুদিনে ঋতুপর্ণ ঘোষকে স্মরণ করা হয় তা নয়, মাঝে মাঝে আমাদের মতো চলচ্চিত্রমতী দর্শকদের বা অনেকেরই ঋতুপর্ণ ঘোষের কথা মনে হয় এই কারণে যে তিনি গল্প বলার ক্ষেত্রে সুকথক ছিলেন, খুবই মাস্টার ছিলেন। কিন্তু চলচ্চিত্রের ভাষা নির্মাণের ক্ষেত্রে তাকে যে সত্যজিৎ রায়ের সঙ্গে তুলনা করা হয় ফটো ফিনিশে, সেখানে তিনি হেরে গেলেন। কেন হেরে গেলেন? সেটা হলো যে সত্যজিৎ রায় পথের পাঁচালী থেকে আগন্তুক পর্যন্ত এতগুলো ছবি করেছেন, সেখানে প্রত্যেকটা ছবির বিষয় কিন্তু আলাদা আলাদা, এবং যেভাবে বিষয়টাকে তিনি ছবিতে তুলে ধরেছেন, মানে আমরা যাকে ফর্ম বলি, সেটাও আলাদা। কিন্তু তার মধ্যে একটা সাযুজ্যও আছে, যে কারণে তাকে আমরা চলচ্চিত্র মদি মানুষেরা শিল্পী বলতে পারি। কিন্তু ঋতুপর্ণ ঘোষ আমার মতে সারা জীবনে একটি ছবি বানিয়েছেন, যদিও তার ছবির সংখ্যা 19, আমি একটু আগে বললাম। তার কারণ তিনি নারীদের সমস্যা নিয়ে এত ভাবিত ছিলেন যে সেই সমস্যা ব্যতি রেখে পৃথিবীতে যে আরো হাজার রকম সমস্যা আছে সেগুলো নিয়ে তিনি ছবি করলেন না। করলে হয়তো ভালোই হতো, কিন্তু তিনি করলেন না। যে কারণে আমার ঋত্বিক কুমার ঘটকের কথা ওই একই কারণে মনে হয় যে তিনি যে 8টা ছবি করেছিলেন, সেই 8টা ছবির বিষয়ও এক, সেটা হচ্ছে কি দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যা। এছাড়া পৃথিবীতে আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে ছবি করেছেন আর দুজন প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার, তারা হলেন সত্যজিৎ রায় এবং মৃণাল সেন। এখন ঋতুপর্ণ ঘোষ সম্বন্ধে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার ও কমেন্টও করতে পারেন।